সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল হুদা, প্রভাষক হিসাব বিজ্ঞান, কর্ণপুরী সরকারি কলেজ, কাপ্তাই, রাঙ্গামাটি। আজকের ক্লাসটি বিবিএস পাস দ্বিতীয় বর্ষের জন্য হিসাব বিজ্ঞান তৃতীয় পত্র, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, অধ্যায় নবম অধ্যায়ে এটা আমাদের দ্বিতীয় ক্লাস, অর্থাৎ মূল্য সংযোজন করের হিসাব রক্ষণ প্রক্রিয়ার দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা মূল্য সংযোজন কি, মূল্য সংযোজন কর কি, মূল্য সংযোজন করের প্রকারভেদ, জাতীয় অর্থনীতিতে মূল্য সংযোজন কর কিভাবে ভূমিকা রাখে, মূল্য সংযোজন করের অসুবিধা কি, মূল্য সংযোজন কর কোন কোন পর্যায়ে দিতে হয় ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা মূল্য সংযোজন কর বা ভ্যাট কর্তৃপক্ষ নিয়ে আলোচনা করব। এর পরবর্তীতে আমরা আরো দুইটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের প্রযোজ্য ভ্যাট আইন 1991 সালের 20 ধারা অনুযায়ী যেসব সরকারি কর্মকর্তা যাবতীয় কার্যাবলী সম্মিলিতভাবে সম্পাদন করেন তাদেরকে ভ্যাট কর্তৃপক্ষ বা মূল্য সংযোজন কর কর্তৃপক্ষ বলে। মূল্য সংযোজন কর কর্তৃপক্ষের প্রথমত দুই ভাগে ভাগ করা হয়: প্রশাসনিক কর্তৃপক্ষ, বিচার বিভাগীয় কর্তৃপক্ষ। প্রশাসনিক কর্তৃপক্ষ প্রশাসনিক কর্তৃপক্ষের কাজ হলো ভ্যাট নির্ধারণ, ভ্যাট সংগ্রহ, ভ্যাটের বিভিন্ন নীতিমালা প্রণয়ন, পরিবর্ধন ইত্যাদি কাজ করা। বিচার বিভাগীয় কর্তৃপক্ষের কাজ হলো আপিল গ্রহণ এবং আপিল নিষ্পত্তি করা। প্রশাসনিক কর্তৃপক্ষ বিভিন্ন ধাপ আছে: জাতীয় রাজস্ব বোর্ড, কমিশনার ভ্যাট, কমিশনার বৃহৎ করদাতা ইউনিট ভ্যাট, মহাপরিচালক নিরীক্ষা গোয়েন্দা শুল্ক অধিদপ্তর ভ্যাট, মহাপরিচালক শুল্ক রেয়াত প্রত্যর্পণ পরিদপ্তর ভ্যাট, অতিরিক্ত কমিশনার বা অতিরিক্ত মহাপরিচালক ভ্যাট, যুগ্ম কমিশনার ভ্যাট, উপকমিশনার ভ্যাট, সহকারী কমিশনার ভ্যাট, সুপারিনটেন্ডেন্ট ভ্যাট, ইন্সপেক্টর ভ্যাট, অন্যান্য কর্মকর্তা ভ্যাট। মূল্য সংযোজন কর কর্তৃপক্ষের তাহলে কি হলো? প্রথমত দুটি কর্তৃপক্ষ: প্রশাসনিক কর্তৃপক্ষ, বিচার বিভাগীয় কর্তৃপক্ষ। বিচার বিভাগীয় কর্তৃপক্ষের কাজ হলো আপিল শুনানি, আপিল নিষ্পত্তি করা। আর প্রশাসনিক কর্তৃপক্ষের কাজ হলো প্রশাসনিক কাজকর্ম, ভ্যাট নির্ধারণ, সংগ্রহ ইত্যাদি করা। প্রত্যেকটা ডিপার্টমেন্টে তাদের কাজ নির্ধারিত আছে। এবার আমরা আলোচনা করব ভ্যাট পরিশোধের পদ্ধতি।
ভ্যাট পরিশোধের পদ্ধতি দুইটি: নিবন্ধিত ব্যক্তি কর্তৃক উৎসে ভ্যাট কর্তন। পণ্য বা সেবা বিক্রয়কারী নিবন্ধিত ব্যক্তি পণ্য ক্রয়কালে ভ্যাট প্রদান করে, পণ্য বিক্রয়কালে ভ্যাট আদায় করে। পণ্য ক্রয়ে প্রদত্ত ভ্যাট পণ্য বিক্রয়ে প্রাপ্ত ভ্যাটের পার্থক্য সমন্বয় করে চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করে। কখনো কখনো ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমেও জমা করে। আমি আবার বলছি, পণ্য বা সেবা বিক্রয়কারী নিবন্ধিত ব্যক্তি পণ্য বিক্রয়কালে ভ্যাট আদায় করে, পণ্য ক্রয়কালে ভ্যাট প্রদান করে। প্রদত্ত ভ্যাট এবং প্রাপ্ত ভ্যাটের পার্থক্য সমন্বয় করে বাকি ভ্যাটকে সে চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করে। এই ক্ষেত্রে সাধারণত ভ্যাটের হার হয় 15%। কখনো কখনো চালান ছাড়াও ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমেও ভ্যাট প্রদান করা হয়। উৎসে ভ্যাট কর্তন বিশেষ কিছু ক্ষেত্রে, বিশেষ করে ঠিকাদার বা সরবরাহকারী পণ্য ক্রয়কালে ভ্যাট প্রদান করে। অর্থাৎ পণ্যের ক্রয় মূল্য থেকে ভ্যাট কেটে রেখে বাকি টাকা সে বিক্রয়কারীকে প্রদান করে। আমি একটা উদাহরণ দিতে পারি। বাটা শো লিমিটেড রহিম ট্যানারি থেকে চামড়া কেনে। চামড়ার ক্রয় মূল্য হলো 1 লক্ষ টাকা। বাটা শো লিমিটেড এই 4,000 টাকা ভ্যাট কর্তন করে এই 96,000 টাকা রহিম ট্যানারিকে প্রদান করে। এই হলো ক্রেতা, এই হলো বিক্রেতা। ক্রেতা পণ্য ক্রয়কালে ভ্যাট কেটে রেখে যখন বাকি টাকা বিক্রয়কারীকে প্রদান করে, সেক্ষেত্রে উৎসে ভ্যাট কর্তন বলা হয়। এটাকে ট্রাঙ্কেট পদ্ধতিও বলে। ট্রাঙ্কেটেড পদ্ধতি। সিস্টেম। আমি আবার বলছি, বিশেষ কিছু ক্ষেত্রে, বিশেষ করে সরবরাহকারী বা ঠিকাদার, তারা পণ্য ক্রয়ের ক্ষেত্রে পণ্য ক্রয়কালে ভ্যাট কেটে রেখে বিক্রেতাকে বাকি টাকা পরিশোধ করে। এই ক্ষেত্রে ক্রেতা অর্থাৎ বাটা শো লিমিটেড তার ভ্যাট প্রদান করবে। ভ্যাট হলো তার জন্য প্রত্যক্ষ খরচ বা ক্রয় খরচ। এখানে বিক্রেতার কোনো দায় দায়িত্ব নাই, এটা বিক্রেতার লেনদেন নয়। এটাকে কি বলে? ট্রাঙ্কেটেড সিস্টেম বলে। তাহলে আমাদের ভ্যাট পরিশোধের পদ্ধতি কয়টি? দুইটি। নিবন্ধিত ব্যক্তি কর্তৃক ভ্যাট পরিশোধ, উৎসে ভ্যাট কর্তন। আমরা আস্তে আস্তে গাণিতিক অঙ্কের দিকে এগিয়ে যাচ্ছি। এক্ষেত্রে আমাদের
অঙ্কের বেলায় আমরা কি কি করব? ভ্যাট সংক্রান্ত জাবেদা, ভ্যাট নির্ণয় বিবরণী। তাহলে আমাদের অঙ্কের বেলায় করতে হবে, আমরা ভ্যাট সংক্রান্ত জাবেদা করব, ভ্যাট নির্ণয়ের বিবরণী করব। আমরা আগে জাবেদাগুলি একটু শিখে নিই। ভ্যাট সংক্রান্ত জাবেদা। 1 নম্বরে, যখন ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট খোলা হয়, যখন ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট খোলা হয়, জাবেদা হবে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অবলিক ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। যখন ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট খোলা হয়, জাবেদা হবে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অবলিক ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। 2, যখন নগদে ভ্যাট সহ পণ্য ক্রয় করা হয়, যখন নগদে ভ্যাট সহ পণ্য ক্রয় করা হয়। পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। যখন নগদে ভ্যাট সহ পণ্য ক্রয় করা হয়, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। 3, যখন ধারে ভ্যাট সহ পণ্য ক্রয় করা হয়, যখন ধারে ভ্যাট সহ পণ্য ক্রয় করা হয়। Purchase account debit, VAT current account debit, accounts payable credit। নগদে কিনলে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। ধারে কিনলে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্ট ক্রেডিট। অর্থাৎ ক্যাশের জায়গায় অ্যাকাউন্টস পেয়েবল। চার, যখন ধারে
ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হয়। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট return and allowance credit VAT current account credit যখন ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হয় অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট হবে, পারচেজ রিটার্ন এন্ড অ্যালাউন্স ক্রেডিট হবে, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট হবে। পাঁচ, যখন নগদে ভ্যাট সহ পণ্য বিক্রি করা হয় নগদে, যাবে হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, সেলস অ্যাকাউন্ট ক্রেডিট, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। যখন নগদে ভ্যাট সহ পণ্য বিক্রি করা হয় যাবে হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, সেলস অ্যাকাউন্ট ক্রেডিট, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। যখন ধারে ভ্যাট সহ পণ্য বিক্রি করা হয় ধারে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস অ্যাকাউন্ট ক্রেডিট, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস অ্যাকাউন্ট ক্রেডিট, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। যখন ধারে বিক্রিত পণ্য ফেরত দেওয়া হয়, এখানে অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট হবে ক্রেডিট, সেলস রিটার্ন and allowance হবে ডেবিট, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট। ধারে পণ্য বিক্রয় করলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস অ্যাকাউন্ট ক্রেডিট, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। ধারে বিক্রিত পণ্য ফেরত আসলে সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স ডেবিট, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এখানে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, এখানে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট।
যখন নগদে ভ্যাট সহ সম্পদ ক্রয় করা হয়, তখন জাবেদা হবে অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। অর্থাৎ পার্টিকুলার অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। নয়, যখন ধারে ব্যাট সহ সম্পদ ক্রয় করা হয়, জাবেদা হবে অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্ট ক্রেডিট। যে অ্যাসেট কিনবে সেই অ্যাসেট, পার্টিকুলার অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। 10, যখন সরকারি ট্রেজারিতে ভ্যাট জমা দেওয়া হয়, জাবেদা হবে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অবলিক ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। যখন সরকারি ট্রেজারিতে ভ্যাট জমা দেওয়া হয়, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমরা মূল্য সংযোজন কর কর্তৃপক্ষ সম্পর্কে জানলাম, মূল্য সংযোজন কর পরিশোধের পদ্ধতি সম্পর্কে জানলাম। মূল্য সংযোজন করে যে সকল জাবেদা দেওয়া হয় সেগুলি আমরা মোটামুটি শিখলাম। আমরা 10টা জাবেদা শিখলাম। আগামী ক্লাসে আমরা মূল্য সংযোজন কর ক্যালকুলেশনের যে স্টেটমেন্ট সেটা নিয়ে আমরা আলোচনা করব। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।